৫ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেমনে পারছে ভাগছে। নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সমর্থন ছিল, হাতে মেশিনারিজ ছিল, টাকা পয়সা ছিল, তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনাও ঘটেছে। তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ। গত দুদিন যাবৎ শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল, যে সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব। আমি যখন এটা নিয়ে আমার বিশ্লেষণ দিলাম, তখন অনেকে লিখলেন যে হাহা রিয়েক্ট দিলেন। যখন সাংবাদিক ইলিয়াস তিনি বললেন, তখন বললেন যে ভাই কথাটা কিন্তু ঠিক, আপনি হাহা রিয়েক্ট দিচ্ছেন, কিন্তু যারা বিশ্লেষণ করে তারা কিন্তু ঠিকই ভাবছে যদি ঢুকা যায় পরিস্থিতি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না। কারণ এমন লম্বা সময় হয় নাই যে আওয়ামী লীগ একদম ধরেন নিশ্চিহ্ন হয়ে গেছে, অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নাই বা জেল টেলে পুইরা অবস্থাটা খুব বেশি কাহিল। আর গোপালগঞ্জ এটা হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি। ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গোপালগঞ্জে মানুষ যেভাবে বিদ্রোহ করেছিল, সেনাবাহিনীর সাথে যেভাবে সংঘর্ষে জড়িয়েছিল, এরপরেও কিন্তু গোপালগঞ্জে সেই রকম কোনো অ্যাকশন আমরা হতে দেখিনি। এখন যখন গত দুদিন যাবৎ গোপালগঞ্জে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মেসেজটা আসলো, গোপালগঞ্জে শুরু হয়ে গেছে নতুন খেলা। ঠিক ৫ই আগস্টের আগ পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি, যে বিএনপিকে কোথাও কোনো রকম সাইড দিত না আওয়ামী লীগ, একই দৃশ্য। তবে আমি এখানে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের আবার বলি, চরিত্র বদলাইতে হবে। বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে অনেক জায়গায়। আগের মতন একদম এটা করতে দেবো না, বিরোধী দলের মাঠে নামতে দেবো না। এই জিনিসগুলোতে দুইটা জিনিস ঘটবে। প্রথমত, অনেক জায়গায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি যখন সমালোচিত হচ্ছে, আওয়ামী লীগের সমালোচনাটা বন্ধ হচ্ছে, তখন আপনারা নতুন করে আবারও প্রমাণ করতেছেন যে আগের মতন ক্ষমতায় গেলে মারকাট, পিটাপিটি, গুন্ডাগিরি, পাবলিক কিন্তু দাঁত ভেঙে ফেলবে। এবার গোপালগঞ্জ হন আর আখাউড়া হন আর কুমিল্লা হন বা নাঙ্গলকোট হন, যেখানেই হন, ঠিক আছে, এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। কারণ এই একটা এলাকার ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়বে। যদি বিএনপি সরকার ক্ষমতায় বসে, তখন কিন্তু এইভাবে দৌড়ে দৌড়ে আপনাদেরকে পিটাবে। ২-৪ জন অতি উৎসাহী নেতার কারণে পুরো গোপালগঞ্জবাসী পিটানু খাবে। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং ওই গুন্ডামি পান্ডামির রাজনীতিতে যারা বিশ্বাসী, তারা আওয়ামী লীগ থেকে এখনো ভালো হয়ে যান, নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে। বিচার হবে না, কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা করছে এগুলোর কিন্তু বিচার হয় নাই, বাস্তবতা। এবার দেখেন, গোপালগঞ্জে গতকালকে বিএনপির গাড়ি বহরে ব্যাপক হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ আরও বেশ কিছু নেতাকর্মীরা। আর এতে স্বেচ্ছাসেবক দলের ২ জন নেতা নিহত হয়েছেন। টেলিভিশন সংবাদকর্মীরা আহত হয়েছেন, প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারাই এই ঘটনা ঘটিয়েছে বলে টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে। বিকেল 4:30টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। এই সময় বিএনপির বহরের ৬টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যিনি হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন। আর এখানে আপনার আমরা যদি দেখি, এরা সবাই সম্ভবত কেন্দ্রীয় নেতা ছিল। মানে ঘটনাটার বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। আর তার আগমনকে উপলক্ষে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীরা। 3টায় জেলা শহরের বেদগ্রাম এলাকার পথসভা শেষে 4টার দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা। এই সময় ঘোনাপাড়ায় তাদের গাড়িবহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। এই সময় ছবি তুলতে গেলে, আওয়ামী লীগের একসময় জাতীয় টিভি ছিল সময় টিভি, সেই সময় টিভিরই সাংবাদিক মারধরের শিকার হয়। আর এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে। আর ফাইনালি আপনার বেধড়ক পিটিয়ে সড়কের পাশে জীবন কেড়ে নেওয়া হয় ছাত্র দলের বা বিএনপির 2 জন ঊর্ধ্বতন নেতাকর্মীদের। আর ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন, তিনি বিষয়টিকে নিশ্চিত করেছেন। আর পাল্টাপাল্টি কর্মসূচি। এখন এই বিষয়গুলো হঠাৎ করে কেন আসলো? গোপালগঞ্জ এতদিন যাবৎ শান্ত ছিল, প্রথম দিকে একটু আওয়াজটা ছিল, তারপরে দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল। এখন আবার শেখ হাসিনার ফোন কলের পর গোপালগঞ্জে যে দৃশ্য আমরা দেখলাম, এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডাইকা আনবে। আমি আবার বলি যে বেকালেঞ্জাস এটা সোজা হয়ে যান। আমি সবসময় বলি যে সমালোচনা করতে হবে নিজের দলের। কারণ আপনারা মনে করছেন যে 4টা-6টা গাড়ি আসছে, এখন আর কি ডক্টর ইউনূসের সরকার প্রশাসনকে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছেন না। প্রশাসনে আমাদেরই লোক, নেত্রী আওয়াজ দিছে আসবে, ভাই নেত্রীর জায়গায় আছে। আশাটা এত সোজাও না যতটা বলে, এটাও মাথায় রেখেন।
একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না, পুরো বাংলাদেশ একদিকে ব্যাকলে। বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে, র্যাবের কারণে, মামলা হামলা গুলির কারণে। এখন তো বিএনপির তারাও নামবে। হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না, আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন, কিন্তু এটার রেজাল্ট কি হবে সেটা কিন্তু ভাবেন নাই। ক্ষমতায় বিএনপি যাচ্ছে নিশ্চিত। ভারত কিন্তু জামাতরে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে, আমি এটা পরের ভিডিওতে জানাবো। তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে 6টা গাড়ি না, তখন 6,000 গাড়ি ঢুকবে, বাড়িতে ঢুইকা ঢুইকা ঠিক কিন্তু খাওয়া ফেলবে। আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই, কারণ আপনার যদি এরকম কুরকুরি থাকে তা আপনারা খাইলে তো আর আমাদের কি করার থাকবে বলেন। এইসব নিয়ে আমরা নিউজও বানাবো না। যাদের রাজনৈতিক সমাবেশ আছে তারা করবে, আপনি বাধা দেওয়ার কে? সজীবদের জয় টাকা পয়সা নিয়ে আমেরিকা আছে, শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন, সবাই সবার মতন আছেন। তিনি দেশে আসবেন, আসার পরে ঢুকুক আগে, তারপরে আপনারা মাঠে নামেন, সেটা আলাদা। কিন্তু এখনই বিএনপির নেতা পিটিয়ে মেরে ফেলতেছেন। কতগুলো মামলা হবে, সাধারণ কতগুলো মানুষ এখন এই মামলার আসামি হবে। অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে আজকে কিন্তু ঠিক মাটির নিচে চলে গেছেন। ওইখান থেকে খুঁজা খুঁজে আনবে। বেনজির বলছিল না, বিএনপি জামাত যেখানে পাবে খুঁজা খুঁজে আনবে, ওইরকম আপনাদেরকেও খুঁজা খুঁজে আনা হবে। সাবধান হন। এত কিছু দেখেও এখনো হোশ ফিরতেছে না। মা, মা গো ভিক্ষি দাও মা, আমাক ভিক্ষি দাও মা, ও সবাই নিয়ে গেছে মা, আমাক কিন্তু পাইনি গো মা। হ্যাঁ, কি অদ্ভুত দৃশ্য। শাহরিয়ার নাজিম জয় আগাগোড়া সামটাইমস অনেক সময় বেয়াদবিও থাকে, অনেকে বেয়াদবও ডাকেন, আবার জোকারও ডাকেন, অভিনেতা কম চাটুকার ডাকেন। ইভেন মানে মানুষের সাথে তার কথোপকথন নিয়ে নানান সময় তার যে টক শোগুলো আছে সেখানে তিনি সমালোচিত হয়েছেন। তবে শেখ হাসিনাকে যারা বিপথগামী করেছে তাদের মধ্যে এই চাটুকাররা একটা বড় অংশ। আজকে একের পর এক প্রমাণ পাচ্ছি আমরা। চলচ্চিত্র কেন ধ্বংস হলো, নাটক অঙ্গন কেন ধ্বংস হলো, এই শাহরিয়ার নাজিম জয়দের মতন একটা চিঠি ভাইরাল হয়েছে। তবে সেই ভাইরাল চিঠির পর জয় এখন যে বক্তব্য দিচ্ছে এটাও হচ্ছে কৌশলী বক্তব্য। আগে দেখি সেই চিঠিতে কিছু ইতিমধ্যে আপনারা দেখেছেন, তারপর আরেকবার আপনাদের সামনে বলছি। আবেদনের চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং আদর্শ মা সম্বোধন করে লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামে আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। কি পরিমাণ ফকিন্নি টাইপের ক্যারেক্টার দেখেন এদের। আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। তোর নায়ক কে বলছে? তুই তো একটা চাটুকার প্লাস হচ্ছে কমেডিয়ান, নায়ক বলা ঠিক না। আচ্ছা, আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। আপনি অত্যন্ত দরদি মা এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতন মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকায় আমি অ্যাপ্লাই করতে পারিনি, পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। তো মা, পূর্বাচলে আমার একটা জমি, আমার একটা স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ মা, আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি ইনশাআল্লাহ। এ বিষয়ে যখন শাহরিয়ার নাজিমের সাথে চিঠিটা ফাইনাল হওয়ার পরে কি বলা হয় যে তার ফোনে যোগাযোগ করা হয়, তখন সে রিপ্লাই দেয়নি। আর ইতিমধ্যে কিন্তু একটা মামলার আসামি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলার কিন্তু আসামি। এবার এই চিঠিটা ভাইরাল হওয়ার পর এই কি বলা যায় বাটিপার সে একটা স্ট্যাটাস দিয়েছে, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। বড় কৌশলী ক্যারেক্টার, বুঝতে পারছে যে এই চিঠি প্রকাশিত হওয়ার পর অলরেডি বিএনপি থেকে একটা মামলাও খাইছে, যে কোনো সময় রাস্তাঘাটে পাবলিকের রূপসার ভালোবাসা পাইতে পারে, সেই কারণে খুবই সিকিউরলি চলাফেরা করে। আর এখন এটা নিয়ে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে আপনার সেই আবেদনটা আসলে 2014 সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তখন সে আবেদনটা করেছিল। এই চিঠিটা অনেকবারই ভাইরাল হয়েছে, এবার নাকি বেশি ভাইরাল হয়েছে। তো জয় বলছে তার ফেসবুক দেওয়া পোস্টে, আলো আসবে এই গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? 2014 সালের একটি চিঠি নিয়ে 14 বার ভাইরাল করলেন,
সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সেই প্লটগুলো 13A ধারা। এই সরকার ইতিমধ্যেই সব প্লট মানে বাতিল করেছে, তারপরেও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরাই পোস্ট করেছেন, আমার নম্বর ভাইরাল করেছেন, আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন। তো চিঠিটা অবশ্যই চাটুকারিতার মধ্যে পড়ে, এর জন্য আমি আপনাদের অপমান প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না, আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা তো আমরা সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি। তো আল্লাহ যদি আছে, টাকা পয়সা তো কমও কামাচ্ছ না, ভালোই কামাচ্ছ, ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে নানানভাবেই। তো সেইখানে আল্লাহর কাছেই চাইতা, মায়ের কাছে চাইছো, পুরা সিটিতে তো একবারও আল্লাহর নাম শুনলাম না, খালি চাটুকারিতাই বায়া বায়া পড়লো। তো এগুলা হচ্ছে কি, মানে এরা আসলে এদেরকে চলচ্চিত্র অঙ্গন থেকেই বয়কট করা দরকার, বহিষ্কার করা দরকার। এরা আমাদের নাটক অঙ্গন, চলচ্চিত্র অঙ্গন, সঙ্গীতাঙ্গন সব খাইয়া দিছে। শেখ হাসিনারে বিপদগামী করছে এরা। আর তিনিও একটা পর্যায়ে এসে তেলবাজিটা এত বেশি পছন্দ করে ফেলছিলেন, যার কারণে আজকের এই পরিণতি। বাট সাধারণ মানুষ কিন্তু বুঝতো, বললে ভয় পাইতো, সাইবার অ্যান্টেন ছিল। এখন সজীব ওয়াজেদ না, শাহরিয়ার নাজিম জয় এনজয়।